এখনও সেই অস্পষ্টতা রেখে গিয়েছে। তার মানে কি যে নির্বাচন নিয়ে নতুন কোনো ভাবনা, নতুন কিছু আছে কিনা, বা এরকম হলে বিএনপি কি করবে? না, ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচককেও আমি শুভেচ্ছা জানাই। দেখুন, নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন, মানুষ, বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে ভোট দিবে, সেই চাওয়াটা তো অনেক বছরের। হ্যাঁ, এখন একটি নির্বাচন তো হবে, সেটা টুডে ও টুমরো যখনই হোক। অসন্তুষ্টির কারণটা হচ্ছে কারণ এই ধরনের বৈঠক কিন্তু আগেও বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা করেছেন, ইন্টারিম গভর্নমেন্ট করেছে। প্রত্যেকবারই কিন্তু কোনো মানে সলিড কোনো রেজাল্ট নিয়ে কিন্তু কোনো দলই বের হয়ে আসতে পারে নাই। সব দলই এদিক ওদিক বলেছে বের হয়ে এসে। এইবারও যেটা বিএনপির পক্ষ থেকে যেটা জিজ্ঞাসা ছিল বা আলোচনার বিষয়বস্তু ছিল যে হ্যাঁ, অবশ্যই সংস্কার তো অবশ্যই প্রয়োজন, এবং কেউ অস্বীকার করবে না যে একটি সুষ্ঠু নির্বাচন সংস্কারের, একটি রাষ্ট্রের বা সরকারের সংস্কারের একটি বিরাট একটি অংশ। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন, যদি আমাদের গত 17 বছরে একটি সুষ্ঠু ভোটের ব্যবস্থা থাকতো, একটি স্বাধীন নির্বাচন কমিশন থাকতো, একটি নির্বাচনকালীন সময়ে একটি স্বাধীন তত্ত্বাবধায়ক সরকার বা যে নামেই আপনি ডাকেন না কেন, একটি স্বাধীন নিরপেক্ষ সরকার থাকতো, এবং মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারতো। এই যে একজনের হাতে সকল ক্ষমতা, এবং সেই ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশকে ধ্বংসের দ্বারগোড়ায় নিয়ে যাওয়া, মানবাধিকারের চরম লঙ্ঘন হওয়া, এবং এগুলো তো কিছুই হতো না যদি একটি সঠিক নির্বাচন ব্যবস্থা থাকতো। তো সুতরাং একটি সঠিক নির্বাচন ব্যবস্থা তো সংস্কারের একটি বিরাট অংশ, এবং তার সাথে আনুষাঙ্গিক যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো কিন্তু সবচেয়ে তারেক রহমানের ভাষণ, বক্তব্য তারা ব্যান্ড করে দিয়েছিল। হ্যাঁ, মানে যেহেতু সরকার, জুডিশিয়ারি, আনফর্চুনেটলি জুডিশিয়ারিও তৎকালীন ফ্যাসিবাদের অধীনে ছিল, তারা সেটা ব্যান করে দিয়েছিল, এবং যখন কেউ কথা বলতে পারতো না তখন কিন্তু বিএনপি সংস্কারের কথা বলেছে। যখন আমাদের ছেলেরা মেয়েরা রাস্তায় মার কাটছে তখন বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছে। তো সুতরাং সংস্কার, এগুলো তো আমরা সংস্কারের কথা বলে আসি কারণ আমরা ভুক্তভোগী। 2018 সালে আমরা প্রার্থীরা মার খেয়েছি, আমি নিজে প্রার্থী হিসেবে মার খেয়েছি, আমার নেতাকর্মীরা মার খেয়েছে, তৃণমূলের জনগণ ভোট দিতে পারেনি। হ্যাঁ, আগের দিন ভোট হয়েছে। সুতরাং এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া যে, এবং আমরা মনে করি, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ যদি সুযোগ দেওয়া হয় তখন সঠিক প্রার্থী এবং সঠিক দল বাছতে তারা ভুল করে না, যদি ভোটের সুযোগ তাদেরকে দেওয়া হয় এবং তারা স্বাধীনভাবে স্বচ্ছভাবে ভোট দিতে পারে। এই কারণেই কিন্তু অসন্তুষ্টিটা, কারণ আমরা চাচ্ছি যে সংস্কার তো চলবেই, সংস্কার না হলে তো বাংলাদেশ, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, এই যে আমার ভাইদের মতো যারা রাস্তায় আন্দোলন করেছে, বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে, যারা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, সবই বৃথা হয়ে যাবে যদি সঠিক সংস্কারগুলো ঠিকমতো না হয়, আমরা নতুন বাংলাদেশের দিকে না এগোতে পারি। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে কোনো ধোঁয়াশা না রেখে একটি, ওনারা বলেছেন, এরপরে কিন্তু মিটিংয়ের পরে আইন উপদেষ্টা একটি প্রেস কনফারেন্সে বলেছেন যে ওনারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করেছেন এবং জুনের বাইরে যাবে না। সেটাও একটা 6 মাসের একটা সময় ওনারা দিয়েছেন। তো আমরা যেটা চাচ্ছি, যে বিএনপি যেটা চাচ্ছে যে আরও সুনির্দিষ্টভাবে সময়টা আসুক, যাতে কতটুকু সংস্কার করা যাবে। সংস্কার কমিশন, এই যে কমিশনের সাথে কিন্তু আগামীকালকে আবার বিএনপি মিটিং আছে। তো এখন কতটুকু সংস্কার আমরা ওই যে, যদি আমরা তারিখটা পাই, ওই তারিখের আগে কতগুলো সংস্কার আমরা করতে পারবো, সেই সংস্কারগুলো ঠিকমতো হবে নাকি সেটা সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হতে হবে। সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে সেই সংস্কারগুলো খুব ইজিলি, খুব তাড়াতাড়ি, খুব তড়িৎ গতিতে করে ফেলা যায়। এটা কিন্তু কোনো সময়ের ব্যাপার না, সেটা ডক্টর ইউনূস নিজেও বলেছেন যে প্রত্যেক রাজনৈতিক দল
যদি একমত হয় তাহলে সেই সংস্কারগুলো করতে বেশি বা সময় লাগবে না। সময় এবং সেইটার সেই প্রক্রিয়া চলে যেতে কিন্তু সময় বেশি লাগবে না। সেই কারণেই কিন্তু আমাদের এই দিনটা এই একটা আপা, আমি দিন আপনার একটা কাছে সঠিক আসবো একটা আবার। date জি, চাওয়া। সারোয়ার নাই ডিসেম্বর টু জুনের মধ্যে, কিন্তু বিএনপির দিক থেকে সবসময় তারা রোডম্যাপের কথা বলেছে এবং আজকে তাদের যে মিটিংটা ছিল প্রধান উপদেষ্টার সাথে সেখানে তারা বলেছেন যে তারা রোডম্যাপ জানতে চাইবেন। কিন্তু আপনি যদি মিটিং শেষ করে এসে যদি বিএনপি মহাসচিব মহোদয়ের এবং ওই টিমের প্রতিক্রিয়া খেয়াল করেন, ওনারা কিন্তু নিজেরা একটা বোঝা যাচ্ছে যে একটা রোডম্যাপ বা একটা রোডম্যাপ না, আসলে তারা ডেডলাইন ঠিক করে তারপর তারা এই মিটিংয়ে বসেছে। কারণ তারা এসে বলেছেন যে যদি ডিসেম্বর ইজ কাট অফ টাইম, পরিষ্কারভাবে এটা কথা হয়েছে, এরপর দেশে বিশৃঙ্খলা হবে, একদম প্রকাশ করেছেন যে এটা সংকট বাড়বে, এর সংকট বাড়বে, বিশৃঙ্খলা হবে, এরকম বলেছেন। তার মানে তো আপনি রোডম্যাপটা প্রধান উপদেষ্টার কাছে জানেন যে আমাদেরকে রোডম্যাপ বলেন, এটা ডিসেম্বর টু জুন, যে আমরা তো মনে করি যে রোডম্যাপ ইজ অলরেডি গিভেন। রোডম্যাপ মানে কি? রোডম্যাপ হচ্ছে একটা, আপনি স্টেপসগুলো বোঝা যাবে, এটা হবে, এটার পর এটা হবে, জাতীয় ঐক্যমত্য কমিশন সবার সাথে কথা বলছে, একটা মিনিমাম জায়গায় আমরা পৌঁছাবো, ফান্ডামেন্টাল কী কী সংস্কার করতে হবে, তারপর আপনি ইলেকশনে যাবেন, এই হলো রোডম্যাপ। বিএনপি যেটা জানতে চাচ্ছে সেটাকে আমাদের কাছে ডেডলাইন মনে হচ্ছে, যে আপনাকে তারিখ বলতে হবে। হ্যাঁ, তো রোডম্যাপ আর ডেডলাইনের মধ্যে একটা এখানে গুলিয়ে ফেলা হচ্ছে বলে আমাদের কাছে মনে হয়। আমরা বলেছি যে প্রাথমিকভাবে আমাদের কোনো অসুবিধা নেই, এটা ডিসেম্বরে হোক কি জুনে হোক। আমরা যেটা জানতে চাচ্ছি, যে অ্যাসুরেন্স চাচ্ছি, যে এমন যেন না হয় যে ডিসেম্বরে ইলেকশন দিতেই হবে এবং এই জন্য আপনি কিছু সংস্কার করতে পারেন আর না পারেন, এর মধ্য দিয়ে আপনি চলে গেলেন। এইটার বিরোধিতা আমরা করছি। আমরা বলছি যে বিচারের রোডম্যাপ কোথায়, সংস্কারের রোডম্যাপ কোথায়, এগুলো তো নাই। হ্যাঁ, বরং যতটুকু ইলেকশনে তো আপনি বুঝতে পেরেছেন যে ডিসেম্বর টু জুনের মধ্যে ইলেকশনটা হবে, কিন্তু সংস্কারের কিন্তু রোডম্যাপটা এখনও জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু মাত্র কাজ শুরু করেছে। আগামীকাল বিএনপির সাথে বসবে, আমাদের সাথে তাদের বৈঠক আছে তার পরের দিন। সো আমরা তাদের কাছে আসলে জানতে চাই যে সংস্কারটা, রোডম্যাপটা কোন সংস্কার কিভাবে করবে এবং সেখানে জনগণের মতামতগুলো কিভাবে নেওয়া হবে, এই সব অনেকগুলো ইস্যু আছে। এগুলো সেরে আপনি ইলেকশনে যাবেন, এটা নিয়ে তো আমাদের কোনো আপত্তি নাই। আমরা রাজনৈতিক দল করেইছি ইলেকশনে কম্পিট করার জন্য, এবং বাংলাদেশে আমরা বারবার বলেছি বাংলাদেশে ইলেকশন ছাড়া অন্য কোনো ওয়ে নাই। মানে ইলেকশনে আপনাকে যেতেই হবে। এটা ইলেকশন ডিসেম্বরে দিতে হবে, আলোচনাটা এরকম না হয়ে উচিত ছিল যে সকল কারণে, যে আপার কথার মধ্যে অনেকগুলো ব্যাপার চলে এসেছে, যে বাংলাদেশে ইলেকট্রাল সিস্টেমের কতগুলো কারকে পজিটিভ অর্থে গণ অভ্যুত্থান, নেগেটিভ অর্থে সামরিক কূ ইত্যাদি করে সরাতে হয়েছে, গণ আন্দোলন করে সরাতে হয়েছে। এটা ৭৫ সালে বাকশাল করলো তারা, এরপর তো দীর্ঘ সামরিক শাসন, তারপরে ইলেকট্রাল সিস্টেম আসলো। আমরা ধরে নিলাম যে আর হবে না, ৩ জোটের একটা রূপরেখা ছিল, সেটা প্রথমবারই হোঁচট খেলো ৯৫ সালে আন্দোলনের মধ্যে দিয়ে আবার তত্ত্বাবধায়ক সরকার আসলো। ৯৬ থেকে ২০০১ সালের ওই সরকারটাকে মনে হয় আওয়ামী লীগের, যে তারা বোধহয় এমনি ক্ষমতা ছেড়ে দিয়েছিল বা স্বেচ্ছায় ছেড়ে, আসলে তা না। তখনও শেখ হাসিনা কিন্তু বিচারপতি বয়স বাড়ানোর চেষ্টা করেছিলেন এবং বলেছিলেন যে আমরা যখন ক্ষমতায় যাব তখন আমরা ইলেকশন দিব, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেটা পারেন নাই। কিন্তু আবার ২০০১ থেকে ৬-এর সরকার এসে দেখবেন যে ওই বিচারপতি বয়স বাড়ানো, তার ফলাফল তো খুব ভয়াবহ হলো। আওয়ামী লীগের তাণ্ডব দেখলাম আমরা, মানে লগি বৈঠা, লাশের উপর নৃত্য এবং 1/11 এবং এই ১৫ বছরের এই যে দীর্ঘ অপশাসন। তাহলে এইটা হচ্ছে বাংলাদেশের ইলেকট্রাল সিস্টেমের মানে ইতিহাস, যে ইলেকশনের মধ্য দিয়ে আসা সরকারকে মানে আনইলেক্টেড ভাবে ক্ষমতা থাকতে দেখা যাচ্ছে। এই জন্য আমরা বলছি যে মৌলিক সংস্কার মানে কি, যে আপনাকে স্টেট ইনস্টিটিউশনসগুলোকে প্রধান নির্বাহীর মানে হস্তক্ষেপ মুক্ত করতে হবে, এবং মুক্ত করলে আপনি যদি নিয়োগগুলো, যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আমরা একটা আপাত সমাধান ভাবছি, কিন্তু আপনি যদি দেখেন যে কারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবে, সেটার যে ব্যবস্থা করা হয়েছে, হয় সাবেক প্রধান বিচারপতি অথবা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, তখনই কিন্তু কি হয় যে ওই যে নিয়োগটা যদি আপনার হাতে থাকে, আপনি তো আগেই এমন লোক সেট করতে থাকবেন, যেটা চেষ্টা কিন্তু এই যে বিএনপি যে চতুর্দশ সংশোধনী যে চেষ্টাটা করেছে, এটা কিন্তু রাস্তা দেখে গিয়েছিল আওয়ামী লীগ। হ্যাঁ, আওয়ামী লীগ প্রথমে এটা চেষ্টা করেছে, সম্ভবত ওনার নাম রুহুল আমিন বা সামথিং ছিল, আমার এই মুহূর্তে মনে নাই। কিন্তু এরপরে বিএনপি এসে আবার একটা চেষ্টা করলো, এবং একজন নিজেদের প্রধান মানে উপদেষ্টা হিসেবে একজনকে চাওয়ার জন্য তারা একটা সংশোধনী পর্যন্ত করলো সংবিধানের। তাহলে ইভেন আমরা মনে করছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, সেখানেও কিন্তু ঘাপলা আছে। এখন কিন্তু এই যে একটা খুব গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব এসছে, যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, যার মধ্যে দিয়ে আপনি সাংবিধানিক পদগুলোকে নিয়োগ দেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এইটা কিন্তু একটা খুব মৌলিক জায়গা। যদি নিয়োগগুলো প্রধান নির্বাহীর কিংবা সরকারের হাতে, যেটাকে আমরা এক্সিকিউটিভ বলি, তার হাত থেকে বাইরে আনা যায়, রাষ্ট্র যদি নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ আচরণ করতে পারে, দুদক, নির্বাচন কমিশন সহ অন্যান্য যে মানবাধিকার কমিশন সহ অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে, তাহলে কিন্তু আর নির্বাচনকে ম্যানিপুলেট করা যায় না। এবং এখানে জনপ্রশাসনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন দেখেন, পুলিশের কি একটা সুষ্ঠু গত ১৫ বছরে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ইতিহাস আছে?
এই জনপ্রশাসনের গত 15 বছরে কি একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ইতিহাস আছে? তাহলে এগুলোর সংস্কারটা তো আমরা জানতে চাইবো অবশ্যই, যে পুলিশ সংস্কারে কি করলেন, জনপ্রশাসন সংস্কারে কি করলেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে যে সমস্ত আলামত দেখাচ্ছে, একটা ভুয়া একটা দলকে, যাদের কেন্দ্রীয় কার্যালয় নাই, কি মাইনরিটি একটা দল, তাদেরকে তারা নিবন্ধন দিয়ে বসে আছে, ঠিক আছে, আবার আমরা আত্মপ্রকাশ করার পরেই তারা 20 এপ্রিলের মধ্যে গণবিজ্ঞপ্তি দিয়ে বসলো, ইত্যাদি বিষয় আছে। ফলে নির্বাচন কমিশন কি এই 2022 সালের আইনেই চলবে, যে আইনে বিএনপি সহ সকল দল বিরোধিতা করেছিল, নাকি এই আইনটা পুনর্গঠনের ব্যাপার আছে? অনেকগুলো ইস্যু আছে। এই ইস্যুগুলো এমন না যে অনন্তকাল লাগবে, এই ইস্যুগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করা সম্ভব। কিন্তু আপনি যখন এগুলোকে ওভারলুক করে বলেন যে ইলেকশনটাই হচ্ছে মূল সংস্কার বা ইলেকশন করলেই হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা আশ্বস্ত হই না। তার কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসটা আমাদেরকে আশ্বস্ত করে না। এই হচ্ছে আমাদের পজিশন, যে আপনি সংস্কার করবেন এবং তারপরে সংস্কারের আমরা বলেছি যে নির্বাচনী সংস্কার, আমরা এটা মনে করি না। আমরা মনে করি যে সংস্কারের অনিবার্য আউটকাম হচ্ছে নির্বাচন। নির্বাচন আসতেই হবে বাংলাদেশে, কিন্তু তার আগে সংস্কারটা ম্যান্ডেটরি। এবং আরো একটি অভিযোগ আপনারা তুলেছেন যে দেশের প্রশাসনের অধিকাংশ বা বেশ কিছু জায়গায় যেখানে বিএনপি সমর্থিত লোকজন বসে আছে, সেটি দেখে আসলে লেভেল প্লেইং ফিল্ড হবে না সেক্ষেত্রে। এটা একটা খুবই রূঢ় বাস্তবতা। আমরা যারা এলাকায় যাচ্ছি তারা আমরা এটা খুব টের পাচ্ছি যে ডিসি, এসপি, ওসি, ইউএনও সহ তারা কিভাবে স্থানীয় বিএনপির সাথে, এটা একটা মানে একটা খুব দহরম মহরম সম্পর্ক হয়ে গেছে তাদের মধ্যে। আমাদেরকে সর্বোচ্চ টলারেট করা হচ্ছে কোথাও কোথাও, কিন্তু এমনভাবে এটা আপনি দেখবেন যে টেন্ডার থেকে শুরু করে সমস্ত কিছু এমনভাবে বিএনপির কথায়, ইভেন বিএনপির কথায় আওয়ামী লীগের লোকজনকে ছেড়ে দিচ্ছে। আমি নরসিংদীর কথা বলতে পারবো, মাধবদীতে এরকম ঘটেছে। আওয়ামী লীগের একজন দাগী আসামি পালিয়েছিলেন, হঠাৎ করে তাকে জনতা ধরে পুলিশের সোপর্দ করেছে, বিএনপি নেতারা গিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে। এই ঘটনা আপনি আরও পাবেন, টের পাবেন, এরকম সারা বাংলাদেশে আছে। ফলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও আমাদের প্রশ্ন আছে, মাঠ প্রশাসন। ফলে আপনি একটা ইলেকশনের জন্য একটা শক্তিশালী দল বিএনপি, যারা এত মানে সাংগঠনিক শক্তি এবং তারা ইতিমধ্যেই যেভাবে মানে শক্তি সঞ্চয় করেছে অর্থনৈতিকভাবে এবং কিভাবে করেছে সেটা আপনারা জানেন। তো সেইখানে একটা নতুন দল হিসেবে আমাদের এই উদ্বেগ থাকবেই যে লেভেল প্লেইং ফিল্ডটা কীভাবে নিশ্চিত হবে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কিছু কিছু সংস্কারের কথা বলেছে, যেমন একটা একক মঞ্চের মধ্যে সবাই এসে করবে, পোস্টার থাকবে না। আমরা দেখতে যাবো এগুলোর কি হলেন, এগুলো করেন আপনি। আমরা তো ইলেকশন করার জন্য দল করেছি, নাহলে তো আমরা মানে দল হতাম না। ফলে আমাদেরকে ওই আশ্বস্তটা মানে সরকারও করতে পারছে না, নির্বাচন কমিশনও করতে পারছে না। আর বিএনপি সবচেয়ে বড় দল হওয়ার ফলে আমরা যেটা আশা করেছিলাম যে ইলেকশন তো হবেই এবং সেখানে বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশীদার, কিন্তু সংস্কারের প্রশ্নে তাদের আরও বেশি যদি কমিটমেন্ট আমরা দেখতে পেতাম, তাহলে এটা বাংলাদেশ মানে তাদের দলীয় এজেন্ডার বাইরে গিয়ে তারা যদি নেশনের এজেন্ডার প্রাধান্য দিত এই মুহূর্তে, তাহলে এটা বাংলাদেশের জন্য ভালো হতো। কিন্তু সেটা আনফর্চুনেটলি দেখা যাচ্ছে স্বার্থের ঊর্ধ্বে উঠে মানে দেশের স্বার্থটা, দেশের এজেন্ডাটাকে বড় করে দেখছি। সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে 2022 সালে আমরা 27 দফা দিয়েছি। আমরা সংবিধান সংশোধন, এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এই সহ এই যে 27 দফা, যেটা পরে 31 দফায় আমরা রূপ নিয়েছে, এটা আমরা 2022 সালে দিয়েছি। তখন তো ওনারা রাজনৈতিক দল বানাননি, ওনারা হয়তো মাঠে ময়দানে ছিলেন, সংগ্রামে ছিলেন, রাজনৈতিক দল তখনও বানাননি। বাট 2022 সালে তখন, তার মানে কি 2022 সালে দেওয়া মানে তারও ধরেন 1 বছর আগে থেকে আমরা সেটা নিয়ে পরিকল্পনা করছি। তারও আগে বা দেশকে আগে মানে রাখছে না, সেটা একেবারে মিথ্যা কথা। সেটা একেবারেই বলবো যে এটা ওনাদের ভ্রান্ত ধারণা। অবশ্যই আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানে রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের মানে উন্নয়ন, বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত এবং দায়িত্বশীলতার মধ্যে আনার জন্য যা যা সংস্কার প্রয়োজন সব কিছু 31 দফার মধ্যে আমরা দিয়েছি। তো সুতরাং আমরা তো সংস্কার চাই, বাট সংস্কার এনশিওর করার জন্য আপনি যদি প্রত্যেকটা সংস্কার এনশিওর করতে চান, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট বাই ডেফিনিশন ইজ এ ট্রানজিশনাল গভর্নমেন্ট, রাইট? সো ইন্টারিম গভর্নমেন্টকে বলতে হবে পরিষ্কার করে যে আমরা প্রত্যেকটা সংস্কারই, এটা ডিসেম্বর থেকে জানুয়ারি বলছে না, প্রত্যেকটা সংস্কারই আমরা করে ফেলবো। এই যে 11টা কমিশন হয়েছে, রাইট? না 11টা কমিশন, 11টা কমিশন যে সুপারিশ দিয়েছে, আমাদের মোটা দাগে বেশিরভাগ সুপারিশের সাথে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল একমত। কিছু হয়তো এদিক ওদিক হতে পারে, যেটা আমি মনে করি যে টেবিলে বসলে, আলোচনায় বসলে সেগুলো সমাধান হওয়া সম্ভব। এখন আপনি যদি মনে করেন যে ওনারা বলুক, যে ইন্টারিম গভর্নমেন্ট বলুক যে আমরা এই সংস্কারগুলো ডিসেম্বরের 25 তারিখের মধ্যে করব বা জানুয়ারির 22 তারিখের মধ্যে করব, বলুক ওনারা নিজেরা। বিকজ উপদেষ্টারা যারা আছেন তারা নিজেরাও কনফিউজড যে কখন তারা কোন সংস্কারগুলো কোন সময়সীমার মধ্যে করতে পারবে, এবং
কে কতদিন ক্ষমতায় বা ইন্টারিম গভর্নমেন্টে থাকতে চায় সেটাও উপদেষ্টাদের মধ্যে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে দে আর নট ইউনাইটেড। ঠিক আছে, এখন আমার ভাই যে বললেন যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি শুধু ইলেকশনের কথা বলছে, বিএনপি ইলেকশনের কথা বলবে না কেন? আপনারা চাচ্ছেন নির্বাচন কেন্দ্রিক সংস্কার এবং তারা এনসিপি চাচ্ছে মৌলিক সংস্কার। বিএনপি সব সংস্কার চাচ্ছে, তার মধ্যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার তো একটি প্রধান সংস্কার, নাহলে এনারা এবার নির্বাচন করবেন কিভাবে? নির্বাচন কেন্দ্রিক সংস্কার তো একটা সংস্কার অবশ্যই, সেটা যে আমার দেশের নাগরিক ভোট দিতে পারে না সেই সংস্কার যদি না হয় সেটা তো মৌলিক সংস্কার। এটা মৌলিক সংস্কার না? আপনি কি বলতে চান যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার মৌলিক সংস্কার না? একটা 18 বছরের ছেলে বা মেয়ে ফার্স্ট টাইম ভোটার, ভোট দিতে পারছে না, এটা মৌলিক সংস্কার না? অবশ্যই এটা মৌলিক সংস্কার। এর সাথে বাকি যে সংস্কারগুলো আছে, দুদক, প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, জনপ্রশাসন, পুলিশ, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আপনার পুলিশ, র্যাব, বিজিবি, যেগুলাকে হাসিনা পুরা মানে রোগ বানিয়ে ফেলেছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছিল, সেগুলোকে আবার জিরো না, কোনো প্রতিষ্ঠান মাইনাসে চলে গেছে, ওখান থেকে তুলে এনে আবার একটি শক্তিশালী প্রতিষ্ঠান যার উপর জনগণ ভরসা করবে সেটাতে আনা ইটস নট এন ইজি জব, এটা আমরা বুঝি, এটা সহজ কাজ না। কিন্তু এই কাজটা করার জন্য একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রয়োজন। সব কাজ, প্রত্যেকটা সংস্কার A to Z একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব না। দে আর নট ইকুইপড, তারা ইকুইপড না, তাদের সেই রাষ্ট্রযন্ত্রটাই নাই যে সব সংস্কার তারা করবে। ডক্টর ইউনূস এই জন্যই বলেছেন, উনি তো প্রথমেই বলেছেন যে যেই সংস্কারগুলো সব রাজনৈতিক দলগুলো একমত হবে আমরা সেই সংস্কারগুলো তড়িৎ গতিতে আমরা করে ফেলবো। এবং হাসি লাগে যখন আমি শুনি লেভেল প্লেইং ফিল্ড কথাটা, কারণ আমরা 16 বছর ধরে লেভেল প্লেইং ফিল্ড এই শব্দটা বলে আসতেছি। লেভেল প্লেইং ফিল্ড তো আমরা কখনো পাই নাই, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে গিয়েও পাই নাই, মিছিল করতে গিয়েও পাই নাই, মিটিং করতে গিয়েও পাই নাই, জনসভা করতে গিয়েও পাই নাই, ইলেকশন করতে গিয়ে তো পাই নাই লেভেল প্লেইং ফিল্ড। সো লেভেল প্লেইং ফিল্ড কিভাবে করতে হয়, কি রকম দরকার সেটা বিএনপি জানে। বিএনপি তো অবশ্যই নির্বাচন যাবে, বিএনপি নির্বাচন করে এসছে, বিএনপি বহুবার সরকার গঠন করেছে, বিএনপি তার নিজের সরকারে যখন ছিল সেই ত্রুটিগুলা থেকে বিএনপি শিক্ষা গ্রহণ করেছে। শিক্ষা গ্রহণ করার পরেই কিন্তু এই 31 দফা এসেছে, এবং এই 31 দফা এসেছে হাসিনা যখন ছিল, স্বৈরাচার যখনও বাংলাদেশের মাটিতে ছিল তখনই 31 দফা আমরা দিয়েছি, মানে লোকাল মাঠ প্রশাসন বিএনপির কথা শুনে। বিএনপি এখন সরকারে নাই, এখন আমরা তো এটাও শুনি যে দেয়ার ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কারণ ওনাদের বন্ধুরা সরকারে আছে, কিছু আবার এনসিপি বানিয়েছে, রাইট? তো এটা তো এই কথাও বাজারে আছে যে ওনাদের কিছু অংশ যখন সরকারে থাকে ওনারা সরকার পিছন থেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন বা করছেন, এই রিউমারও তো বাজারে আছে। এবং এই রিউমারও বাজারে আছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছেলেমেয়েরা আছে তাদের কথায় অনেক বদলি হচ্ছে, এসব রিউমার, আমি বলতেছি রিউমার আছে, আই এম নট সেইং যে সত্যি বা মিথ্যা, আমি কিছু এইটার কোনো জাজমেন্টে আমি যাচ্ছি না, এই কথাগুলো বাজারে আছে, ঠিক আছে? তো এখন আপনার বাস্তবতা এক জিনিস, রিউমার এক জিনিস, সোশ্যাল মিডিয়া আরেক জিনিস ভাই। আপনি সোশ্যাল মিডিয়া দেখে বিশ্বাস করেন, উনি নরসিংদে একটা কথা উদাহরণ দিলেন, হতে পারে বিচ্ছিন্ন একটা কথা হতে পারে ভাগায়, কারণ আমারও একটা নির্বাচনী এলাকা আছে, আমিও বুঝি যে আমাদের দল পক্ষ থাকে, বিভিন্ন গ্রাম্য দলাদলি থাকে, আওয়ামী লীগ, বিএনপি, আরো জাতীয় পার্টি, জামাত ভেজানো থাকে, ওনারা তো নতুন দল, ওনারা যখন ঢুকবেন ওয়ার্ডে ওনারাও টের পাবেন যে কি রকম একটা কমপ্লিকেটেড সিচুয়েশন, মানে বিশেষ করে গ্রাম লেভেলে থাকে। ঢাকায় সেটা কম, মেট্রোপলিটন সিটিগুলোতে এটা অনেক কম, কিন্তু গ্রামাঞ্চলে অনেক বেশি। সেখানে হতেই পারে বিচ্ছিন্ন ঘটনা কিছু, কিন্তু বিএনপি যতটুক চেষ্টা করছে এবং আমাদের উচ্চ পর্যায় থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানে কড়া নির্দেশ যে দল জনগণের সাথে থাকতে হবে, সংগঠনের সাথে থাকতে হবে এবং সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। আমরা তো বারবারই এই জন্য সরকারের প্রতি আবেদন, ইভেন আমরা যখন এখন প্রোগ্রাম করি
আমরা যখন প্রোগ্রাম করি এলাকায়, আমরা আগের মতোই কিন্তু আগে যখন হাসিনার আমলে প্রশাসনকে জানাতে হতো, এখন আমরা প্রশাসনকে অবগত করি, প্রশাসনকে জানিয়ে, হ্যাঁ এখন আমাদের একটাই ডিফারেন্স যে এখন আমাদের লোকরা রাতে ঘুমাতে পারে বাসায়, কেউ এসে তাদেরকে তুলে নিয়ে যায় না, এইটা একটা পার্থক্য আছে। কিন্তু আমার ভাই যে দাবিটা যত দেরি হবে তত বিএনপির মাঠ পর্যায়ে জনপ্রিয়তা কমবে। তার কারণ হচ্ছে বিএনপির স্থানীয় পর্যায়ে নেতাকর্মী যতই কেন্দ্র থেকে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ কেন্দ্রের একটা আন্তরিকতা আছে যে সমস্ত ঘটনা ঘটছে, বিচ্ছিন্ন ঘটনাকে যেগুলো আপনারা বলছেন, এগুলো এত নিরবিচ্ছিন্নভাবে ঘটছে সারা দেশে যে সেগুলো নিয়ে দলের পর্যায়ে থেকে একটা আন্তরিকতা আছে যেন এগুলো না ঘটে, কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো মহামারী আকারে ঘটছে। ফলে বিএনপির দিক থেকে একটা উদ্বেগ আছে যে ইলেকশন দেরিতে হলে তাদের জনপ্রিয়তা হ্রাস পেতে থাকবে, কারণ ইন দ্য মিন টাইম যেহেতু জামায়াত ইসলামী কাজ করছে, যেহেতু এনসিপি নতুন একটা দল হিসেবে এন্ট্রি নিয়েছে, গণ অধিকার পরিষদ আছে, ফলে এবার ইলেকশন, এটা তারেক রহমান সাহেব আরও 2-3 মাস আগে খুব রাইটলি বলেছেন, যেহেতু উনি অনেক প্রজ্ঞাবান মানুষ, উনি বলেছিলেন যে এবার ইলেকশন কিন্তু গিভেন না, বলা যায় না যে কী হবে, বিএনপি যাবে। সো এবার অনেক সুইং ভোট আছে, অনেক কিছু আছে, অনেক হিসাব আছে। সো এই সমস্ত দিক থেকে বিএনপির এই উদ্বেগটা আছে, এই কারণে তারা দ্রুত ইলেকশনটা চায়। কিন্তু দেখুন সরকার কিন্তু এটা বলে নাই যে ডিসেম্বর ইলেকশন হবে না, তারা বলছে ডিসেম্বর টু জুনের মধ্যে ডিসেম্বরও পরে, এবং আমাদের দিক থেকে বক্তব্য হচ্ছে যে ডিসেম্বর ইলেকশন করেন, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কিন্তু আমরা যেই কথাগুলো বলেছি, যে অ্যাসুরেন্সগুলো চাচ্ছি, কারণ এবার ইলেকশনের এজেন্ডাটা হচ্ছে সংস্কারের ভিত্তিতে ইলেকশনটা হবে, কিন্তু ইলেকশন করে ফেলাটা একটা বড় সংস্কার। যেমন বলা হচ্ছে যে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, এটা নিয়ে 2 স্তরের সমস্যা আছে। একটা হচ্ছে যে কমিটমেন্ট বা আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা, 3 জোটের রূপরেখা ইত্যাদি। আরেকটা হচ্ছে এটা পদ্ধতিগত প্রবলেম। হ্যাঁ, যেমন যে কিছু সংস্কার তো এই সরকার করে ফেলতে পারবে যেগুলো কনস্টিটিউশনের সাথে রিলেটেড না, এগুলো এই সরকারই অধ্যাদেশ দিয়ে করে ফেলতে পারবে, পরবর্তী নির্বাচিত সরকার এসে সেগুলোকে মানে অনুমোদন করবে। তারপর হচ্ছে সংবিধান, এটা একটা খুব সিম্পল সুন্দর প্রস্তাব, পৃথিবীতে অনেকগুলো দেশে ঘটেছে, আমাদের এই অঞ্চলে অনেকগুলো ইতিহাস আছে। আমরা দুর্ভাগ্যজনকভাবে বিএনপির কাছ থেকে এটার ব্যাপারে খুব ইতিবাচক ব্যাপার দেখি না। তারা এটার ব্যাপারে যে সমস্ত যুক্তি দিচ্ছে এটা খুব একটা ধোপে টেকে না, যে আপনার কি এটা তো নতুন, একেবারে নতুন দেশ হয় নাই, নতুন সংবিধান হয় নাই, সুতরাং কেন লাগবে। হ্যাঁ, আপনি পৃথিবীতে প্রতিষ্ঠিত দেশ একাধিক আছে যারা 4টা-5টা গণপরিষদ করেছে, দরকার পড়লে করতে হবে। আপনার যদি মনে হয় যে এই কনস্টিটিউশন দেওয়ার হচ্ছে না, খোদ 31 দফার মধ্যে তো সংবিধানের প্রসঙ্গটা আছে, তো সেই সংবিধান কমিশন তো এখন হয়েছে, ফলে অন্তত একটা দফা তো বাতিল বিএনপির। তো এই কারণে কিন্তু আমরা বলি যে হ্যাঁ এটা ঠিক যে এটা আসলে ফ্যাসিবাদের ওই সময় 31 দফা হয়েছে, এবং 31 দফা নিয়ে বিএনপি যেভাবে এখন ক্রেডিট নেওয়ার চেষ্টা করে যে সংস্কারটা আমরাই প্রথমে বলেছি, ইতিহাস কিন্তু এত সরল না। আমরা তো গণতন্ত্র মঞ্চ সহ রাষ্ট্র সংস্কার আন্দোলন অন্যান্য অনেকগুলো অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলাম, আমরা জানি যে কীভাবে এই সংস্কারটা এসছে। প্রথমে গণতন্ত্র মঞ্চে 14 দফা, তারপর বিএনপি 27 দফা, তারপর বিএনপির 31 দফা, তারপর আলাদাভাবে গণতন্ত্র মঞ্চের 31 দফা। হ্যাঁ, এই হচ্ছে ইতিহাস। এখন বিএনপি বলছে যে আমরা সবার আগে সংস্কার বলেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই দলগুলো সংবিধান নিয়ে প্রশ্ন করার আগে বিএনপি কখনো এই সংবিধানের প্রশ্ন তোলে নাই। আপনি দেখবেন গণসংহতি আন্দোলন, রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ জাসদ, মানে রব ভাইয়ের জাসদ, এই সমস্ত ছোট ছোট দল, তারা ছোট হতে পারে কিন্তু ইম্প্যাক্টের দিক থেকে ভীষণ পাওয়ারফুল। তারা কিন্তু এই 72 সংবিধান নিয়ে অনেক ক্রিটিক্যাল প্রশ্ন তুলেছে, যেটার ব্যাপারে কিন্তু যেমন ধরুন আপা বলেছেন যে আমরা তো সকল সংস্কারে একমত হয়েছি, কিন্তু নির্বাচন সংস্কার যেটি সেটিও একটা মৌলিক সংস্কার, কিন্তু মূল সংস্কারটাই বিএনপি বিরোধিতা করছে। এটা করার পরে অন্যান্য সকল সংস্কারে একমত হয়ে কোনো লাভ নাই। মানে এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন থাকবে, প্রধানমন্ত্রীকে আপনি জীবনে 2বার হতে পারবেন নাকি পরপর 2বার হতে পারবে, নারী আসন কয়টা থাকবে সংসদে, তারপর হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল থাকবে কি থাকবে না, নিয়োগ কে দেবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, ইটস এ ভেরি ফান্ডামেন্টাল থিং। এইটা যদি নিয়োগ যদি আপনার হাতে থাকে, আপনি প্রধান নির্বাহী রাষ্ট্রের, এবং এরপরে আপনি নিয়োগ সব কিছু দিয়ে আপনি বললেন যে আমি তো বিচার বিভাগের সংস্কার চাই, আমি তো দুদকের সংস্কার চাই, আমি তো নির্বাচন কমিশনের সংস্কার চাই, হোয়ার এজ এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ আপনার হাতে, তখন কিন্তু ওই সংস্কারগুলো টিকে থাকবে না। সুতরাং ফান্ডামেন্টাল সংস্কার হচ্ছে সংবিধানের সংস্কার। এটার ব্যাপারে বিএনপি কিন্তু মানে এই 72 সংবিধানের যে ক্ষমতা কাঠামো, যেটাকে আমরা বলছি যে একটু আগে আপাও বলে ফেলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই, যে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা। এটা শুধু গত 16 বছর ঘটেনি, গত 16 বছরে এটার একটা চরম রূপ আমরা দেখেছি, কিন্তু এটা কিন্তু আরও আগের থেকে 72 সংবিধান গোড়ার সমস্যা এটা, যে এখানে প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রের প্রধান নির্বাহীকে কোনোভাবেই মানে আটকানোর কোনো বন্দোবস্ত নাই, এবং ইলেকশন কমিশন এখানে ইলেকশনের ভাগ্য নির্ধারণ করে না। যেই রফ কমিশন এখানে একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছে এবং বিএনপি ক্ষমতা এসছে, সেই একই রফ কমিশন বিএনপির অধীনে এসে খুবই ন্যাক্কারজনক নির্বাচন দিয়েছে। কেন? পার্থক্য হচ্ছে প্রধান নির্বাহী ক্ষমতাটা কার কাছে, তার ইন্টেনশন কি, তার উপর নির্বাচনের ভাগ্য বদলে যাচ্ছে। এই সমস্ত ইস্যু আছে, এগুলো খুব সিরিয়াস ইস্যু, এগুলোকে এখন এমনভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে এই সংস্কারের এই হ্যাঁ, অফকোর্স আমাদের এখন এই 2024 সাল 25 সাল বাংলাদেশের ইতিহাসে অফকোর্স একটা ভিন্নধর্মী ইতিহাস। এখানে যা ঘটেছে, যেইভাবে ছাত্র জনতার আন্দোলন বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
71 সালে যেরকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুক্তিযুদ্ধে নেমেছিল, গণ আন্দোলন কিন্তু গড়ে তোলা যেটা। ক্রেডিট নিয়ে গিয়েছে একজন। সে একইভাবে কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বা বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু আমরা দেখেছি আলটিমেটলি সকল শ্রেণী পেশার মানুষই তারা নেমেছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, তার সোচ্চার ছিল। এখন আমাদের যেটা প্রশ্ন, যে ওনার আলোচনায় আসছে যে ঠিক আছে বেশিরভাগ সংস্কারই সবাই একমত, কয়েকটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে। তো এখন এই কয় মাসের মধ্যে কি এটা রিজলভ করা সম্ভব না? রিজলভ করা সম্ভব তো, এটা তো কোনো রকেট সায়েন্স না। প্রত্যেকটা রাজনৈতিক দল যদি টেবিলে বসে কমিশনগুলোর সাথে এবং প্রধান উপদেষ্টার সাথে বা সরকারের সাথে এই দ্বিমত যে পয়েন্টগুলোতে আছে, এগুলোতে তো আমাদের মানে একটা সমাধানে আসা সম্ভব। আমরা অগাস্টের 5 তারিখে যে জায়গায় দাঁড়িয়েছিলাম, সারা বাংলাদেশ একটা ঐক্যের বাংলাদেশ, একটা সাম্যের বাংলাদেশ, সকল ধর্ম মত নির্বিশেষে সবাই ফ্যাসিবাদ বিরোধী একটা জায়গায় দাঁড়িয়েছিল। সেই জায়গা থেকে আমরা কেন সরে আসব? আমরা হ্যাঁ ঠিক আছে, ওনারা আসুক। বিএনপি কিন্তু যখন আমরা যে এতদিন ধরে মাঠে আছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, বিএনপি একবারও বলে নাই যে বিএনপি সরকারে যাইতে চায়, বিএনপি ক্ষমতায় যাইতে চায়, বিএনপির কেউ প্রধানমন্ত্রী হইতে চায়। বিএনপি বারবারই বলেছে যে আপনারা একটা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করেন, এরা আমার ভাই যদি প্রধানমন্ত্রী হয় আমার সমস্যা নাই, বলে যাবে। সেইটার ক্ষমতাটা দিতে হবে বাংলাদেশের জনগণের হাতে, যেটা জনগণ প্রাপ্য। সেইটাই বিএনপির আন্দোলন, সেইটাই বিএনপির কথা। এর বাইরে কিন্তু আমাদের কোনো কথা নাই। এখানে গণপরিষদ এত কিছু আনতে হবে কেন? একটা সুষ্ঠু নির্বাচন আপনারা ব্যবস্থা করেন, যে নির্বাচনে আপনারা আসেন। অবশ্যই তারেক রহমান সাহেব বলেছেন যে নেক্সট ইলেকশন উইল বি, ডেমোগ্রাফিক্স চেঞ্জ হয়ে গেছে, আমাদের দেশে ডেমোগ্রাফিক্স চেঞ্জ হয়ে গেছে, ভোটারের চিন্তাভাবনা চেঞ্জ হয়ে গেছে, মানুষের মনোজগতের একটা পরিবর্তন হয়েছে। এবং এটা অত্যন্ত আমি মনে করি একটা পজিটিভ দিক যে আমরা এমন একটি সময়ের দিকে আগাচ্ছি যখন বাংলাদেশের ভোটাররা প্রার্থী দেখবে, দল দেখবে না। ঠিক আছে, এমন একটা সময় কিন্তু আসতেছে যখন প্রার্থী বাছাই করবে। মার্কা কিন্তু আস্তে আস্তে নাও ইম্পর্টেন্ট হতে পারে, হ্যাঁ মার্কা ইজ স্টিল ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি অস্বীকার করব না। কিন্তু আমরা মানুষের মনোজগতে পরিবর্তন হয়েছে, মানুষ ভালো মানুষ, স্বচ্ছ মানুষ, দুর্নীতিমুক্ত মানুষ, যে দেশের জন্য কাজ করবে, সে যে শুধু পলিটিক্যাল রিটরিক মানে রাজনৈতিক কথাবার্তা বলবে না, যে অ্যাকশনেবল হবে, যে কাজে দেখিয়ে দিবে যে সে ওই পদের যোগ্য, সেরকম মানুষকে কিন্তু ভোট দিতে চায় মানুষ। সেরকম মনোজগতের পরিবর্তন কিন্তু মানুষের হয়েছে এবং সেটা বিএনপিও বোঝে, বিএনপির যারা চালায় তারাও বিএনপি এটা বোঝে। ঠিক আছে, তো সুতরাং আমরা কিন্তু সেইভাবেই মানুষের কাছে যাচ্ছি, তো সুতরাং বিএনপি কখনোই বলে না যে বিএনপি সরকার গঠন করতে চায়। আমরা বলছি যে হ্যাঁ সংবিধান একেবারে যদি আপনি ফেলে দিয়ে ছুঁড়ে দিয়ে সংবিধান আপনি সংশোধন করেন, সংবিধানের যেসব জায়গাগুলো সমস্যা আছে ওগুলো পরিবর্তন করেন, যেগুলো আমরা একমত হই সেগুলো আমরা একমত হই, বাকিগুলো রেখে দিয়ে যে আসবে সে করবে। এবং যে আসবে, এবং বারবার কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একই কথা বলছে যে যদি বিএনপি সরকার গঠন করে, যদি বিএনপি সরকার গঠন করে জনগণের ভোটে, তাহলে বিএনপি সকল দলকে সাথে নিয়ে একটা ইনক্লুসিভ পলিটিক্সের দিকে আগাবে। দেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেকটি ডিসিশন হবে ইনক্লুসিভ এবং প্রত্যেকটি আইনও পাশ হবে ইনক্লুসিভ ভাবে। তো সুতরাং এখানে তো আমরা অত্যন্ত স্বচ্ছভাবে সবকিছু জনগণের কাছে দিয়ে দিয়েছি, এটার মধ্যে কোনো আর মানে দ্বিমত থাকার কোনো প্রশ্নই ওঠে না। আরেকটি বিষয় যেটি সারোয়ার তুষার বললেন, আপনি বললেন বিচ্ছিন্ন, সে বলল নিরবিচ্ছিন্ন। সারা দেশে যে মাঠ প্রশাসনের কথা বলা হচ্ছে, যে অবস্থা, তারা কেন এখন লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছে? আমি এখন নাম বলতে চাই না ভাই, দলের নাম বলতে চাই না। আমার কাছেও বহু জেলার উপজেলার খবর আছে যে অন্য দলের লোক এসে বসে আছে, কোর্টে বহু লোক আছে অন্য দলের লোক অ্যাপয়েন্ট দিয়েছে। হ্যাঁ, তা আমি আমার এলাকার কথা বলতে পারি যে আমি জানিও না যে কেউ ওসিএসপি হয়েছে।
হওয়ার পরে আমার সাথে সৌজন্য কথা হয়েছে। তো এখন কথা হইলো যে উনি যে বলছে যে ওনারা কি কোনো জায়গায়, ওনারা তো অনেক জায়গায় যাচ্ছেন না, ওনারা কি এনসিপি করার আগে ওনারা বিভিন্ন জেলায় ঘুরেছেন, এনসিপি করার পরেও ঘুরতেছেন, কোনো জায়গায় কি খবর এসছে যে ওনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, ওনাদেরকে প্রশাসন বাধা দিচ্ছে, এরকম কোনো খবর তো আমি দেখি নাই। কোথায় বাধা দিচ্ছে প্রশাসন? তো আমি তো দেখি, ইভেন আমি দেখেছি এনসিপি হওয়ার আগে বৈষম্য বিরোধী আন্দোলনদেরকে আর্মি পাহারা দিতেছে। ভাই আমারে তো জীবনে, আমার আশেপাশে জীবনে কোনো আর্মির লোকও দেখি নাই আমি, ওনাদের আর্মি পাহারা দিয়ে নিয়ে যায়। তা ওনাদের তো বিজিবি বাংলাদেশের সকল প্রশাসন ওনাদের পাহারা দিতেছে, তো ওনাদের সমস্যাটা কোথায় আমি বুঝতেছি না। স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম নির্বাচন নিয়ে টানাপোড়েন। আপনি জানেন যে বিএনপি আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, সেখান থেকে বেরিয়ে তারা সন্তুষ্ট না সে আলোচনায়। সরকারের পক্ষ থেকে অঙ্গীকার করা হয়েছে জুনের মধ্যেই নির্বাচন দেবেন তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এই অঙ্গীকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা আছে কি নাই, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বেশ কয়েকটা প্রোগ্রাম ইদানিং লেট করে জয়েন করা হচ্ছে, এই কারণে আমি প্রোগ্রামগুলো অ্যাভয়েড করছি। কারণ কি বলবো টেলিভিশনে যে গত 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে ভোটের জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, রাজপথে কথা বলেছি। এখন যে সরকার গঠিত হয়েছে সেটা তো আমাদের সকলের সমর্থিত সরকার, আমরা সকলে সাপোর্ট দিয়েছিলাম বিদায় সরকার হয়েছে। তাহলে এখন এই সরকারের বিরুদ্ধে কাকে পক্ষ বানাবো আর কাকে প্রতিপক্ষ বানাবো, এই কারণে আলোচনাটা আমি কমফোর্ট ফিল করি না। তারপর অনেকের জোরাজুরির কারণে আসি। আজকের মিটিংটা আমি ব্যক্তিগতভাবে খুব আপসেট। মিটিংয়ের বিভিন্ন স্টেক হোল্ডারদের কমেন্ট শুনে, বিশেষ করে প্রধান রাজনৈতিক দল সরকারের প্রতি যাদের একটা আইন শৃঙ্খলা বাহিনীর বাইরেও একটা ব্যাপক ধরনের বলা চলে বলয় তৈরি করে সরকারকে স্ট্যাবল করার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীকে ফাংশন করার জন্য সহায়তা করেছে বিএনপি। এই যে সরকার গঠনের পরপরই যে পুজোটা হলো, ওই আর্মি কিংবা পুলিশ দিয়ে এই পূজা নির্বিঘ্নে করতে পারতেন না যদি সারা দেশে বিএনপির নেতাকর্মীদেরকে তারেক রহমান একটা ইনস্ট্রাকশন না দিত। আমার একটা অভিজ্ঞতা, হয়তো কেউ বলতে হয়েছে বিপিনুর বিএনপির দালালি শুরু করছে, কিন্তু বাস্তবতা এটা বিএনপির এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির যে ওয়ার্ড পর্যায় পর্যন্ত একটা সুসংগঠিত কর্মী বাহিনী বা দল সেটা বিএনপির আছে, তারা গভর্নমেন্টকে স্ট্যাবল করার জন্য সেটা কাজ করেছে। বিএনপি আমরা সবাই সাপোর্ট দিয়েছি। আজকের মিটিংয়ের আগে এজেন্ডাটা আমরা মিডিয়ার মাধ্যমে কিংবা বিভিন্নভাবে আমরা জেনেছি যে বিএনপি একটা রোড ম্যাপ চায়। কারণ আমি ক্ষমতায় ছিলাম না, আমি এমপিও ছিলাম না, শ্যামা আপা এমপি ছিলেন, আছে ভালো ইনফরমেশন আছে। সো বিএনপি মনে করতেছে যে ইলেকশন নিয়ে কিছু কুকিং হচ্ছে বিহাইন্ড দ্য সিন। সো ইলেকশন একটা সুস্পষ্ট রোড ম্যাপ চিফ অ্যাডভাইজারের কাছ থেকে তারা চায়, সেটা নিয়েই মূলত তারা আজকে আলোচনায় গিয়েছিল। সেখানে বিএনপির মহাসচিব এখন সোশ্যাল মিডিয়াতে এখন অনেক অনেক কথা বলতে পারবে, কিন্তু এই বুড়ো বয়সে এই ভদ্রলোকের যে ডেডিকেশন, 7-8 বছরে তো আমার মতো ইয়ং সেম এইজের দেখতে গেলে যে আই ওয়াজ দ্য অনলি ভিপি, 28 বছর পরে 7-8 বছরের লড়াই সংগ্রামের একটা আইকনিক লোক ছিলাম। নিজের ঢোল নিজে পিটাইতে হচ্ছে, কারণ কেউ বলছে না মিডিয়া ওই আগে আওয়ামী লীগ বাজাইতে, এখন আবার নতুন যারা আইছে এখন তাদের গান মুক্তিযুদ্ধের একটা ইতিহাস, যেমন আওয়ামীকরণ, এখন আবার একটা নতুন মেরুকরণ হচ্ছে, সেই জায়গাতে কিছু বলতে হচ্ছে। যেই কারণে তারপর আমরা মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক মুভমেন্ট রাজনীতিতে একটা নতুন শেপ দিয়েছিল। বাম ডান বিএনপি সহ যে আমরা আন্দোলনটা করেছিলাম, তার মধ্যে সজ্জন ব্যক্তি খুব যখন বলে যে আমরা সন্তুষ্ট নই এবং আমরা আশঙ্কা করছি দেশ একটা খারাপ পরিস্থিতির দিকে, রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক দিকে যেতে পারে, সো তার মানে বোঝা যাচ্ছে মিটিংটা ফ্রুটফুল হয় নাই। যে কারণে আমরা আপসেট, এই কারণে যে সামনের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, এটা কিছু কথাবার্তা উপদেষ্টা বলেন কিংবা সরকার যাদেরকে পৃষ্ঠপোষকতা করছে, সদ্য জন্ম নেওয়া দল যাদের রেজিস্ট্রেশনই হয় নাই, বিনিয়োগ সম্মেলনে আপনার বিএনপির পরে জামাত একটা বড় দল অস্বীকার করা ওই নাই, এখনো ভোটের রেশিওতে বিএনপির পরে হয়তো তাদের এটা থাকবে, সেটা অ্যাকসেপ্ট করা যায়। একটা নতুন দল, জেলায় কমিটি হয় নাই, উপজেলায় কমিটি হয় নাই, রেজিস্ট্রেশন তো দূরের কথা, বিনিয়োগ সম্মেলনে থার্ড পার্টি হিসেবে তারা আপনার ওখানে ইনভাইটেশন পায় বিকজ অফ ডিউ টু গভর্নমেন্ট সিম্পাথি বা গভর্নমেন্ট পৃষ্ঠপোষকতা। আবার আজকে মার্কিন এই প্রতিনিধিদের সাথে বিএনপি জামাতের পরে তারা, মানে তাদেরকে ওইভাবে দেখানো হচ্ছে। সো তার মানে তো পরিষ্কার যে গভর্নমেন্ট এই পার্টিটাকে স্পেস দিচ্ছে, চাচ্ছে হয়তো অনেকের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর জন্য, কিন্তু এটা মক্কা বহুদূর। হ্যাঁ, একটা রাজনৈতিক দল এই
বাংলাদেশের ইতিহাসে সরকারের আনুকূল্য নিয়ে কিংস পার্টি হয়, তাহলে এরশাদই সবচেয়ে বড় দল হইতো এই দেশে, প্রায় 9 বছর ক্ষমতা হলেও চিনতাম। কিন্তু তুষার ভাইদের এটা, বা আমি বিশেষ করে এনসিপির মধ্যে তুষার ভাই, জাবিন, আরো 4-5 জন আছে যারা খুব ভোকাল, কথাবার্তা বলে, তাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। আমি বিএনপির আজকেও একটা সমালোচনা করেছি, বিএনপির ইউনিয়নের সেক্রেটারি আমাদের এক ছাত্র নেতাকে চড় মেরেছে। এটার আমি ফেসবুকে আমার 18 মিলিয়ন ফলোয়ার, সেই অ্যাকাউন্ট থেকে আমি বলেছি যে বিএনপি নেতাকর্মীদের এই বিষয়ে সংযত এবং সহনশীল হওয়া দরকার, তাদের না হলে বৃহৎ সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে। আমি বলছি একই সাথে আমি এই এনসিপির বিশেষ তুষার ভাই সহ যারা মিডিয়াতে কথা বলেন তাদেরকে এটা বলবো যে তারা কথা বলার সময় এমনভাবে বলা উচিত না যে আমরাই সব অসম্ভব সফল করেছি এবং এই মুভমেন্টের এর ক্ষেত্রে আমরাই কৃতিত্বের দাবিদার। এখানে নাহিদ জানে, আসিফ জানে, এখানে আরো তারা জানে যে কিভাবে এই আন্দোলনকে পলিটিক্যালি আমরা ট্যাগ করেছি। আপনার মনে আছে আমি 19 তারিখ গ্রেপ্তার হয়েছিলাম, আন্দোলনের সাথে সম্পৃক্ততা না থাকলে রাজনীতিবিদদের মধ্যে এই লেভেলের মধ্যে প্রথম আমাকে গ্রেপ্তার করেছে, এমনি এমনি তো গ্রেপ্তার করেন, একটা কানেক্টিভিটি আছে। তো সেখানে যখন লাইক এনসিপির কিছু নতুন নেতৃবৃন্দ এমনভাবে নিজেদেরকে উপস্থাপন করে যে আওয়ামী লীগের মতো তারাই এই আন্দোলনের একমাত্র ঠিকাদার, তো এইটা মানুষকে বিভ্রান্ত করে। এবং ওই যে বলছি 5ই অগস্টে আমাদের যে একটা ইউনিটি ছিল, যার ফলে একেবারে ন্যাশনাল কনসেনসাসে একটা গভর্নমেন্ট হয়েছে, যেখানে ছাত্র 2-3 জন প্রতিনিধি গিয়েছে, আবার তারা একটা দল করলো ওই ইয়া থেকে এসে, ভালো দল করতে পারে, তাহলে তাদের উচিত ছিল না সবার রিজাইন করে পলিটিক্সের মাঠে এসে। তো একদিকে তারা 2 জন আবার ওখানে রয়ে গেছে, আর যতই তারা বলুক যে না গভর্নমেন্ট আমরা দল করছি, নাহিদ পদত্যাগ করে আলাদা গেছে, ভাই গভর্নমেন্টের সাথে তাদের একটা নেক্সাস তৈরি, এটা আমরা জানি না। কিংবা ইউনূস স্যার যখন বলেন যে ছাত্র আমার নিয়োগকর্তা, চিফ অ্যাডভাইজার যদি এই কথা বলেন, বাকি অ্যাডভাইজাররা কি মনে করবে যে না তারা তো আমার ঈশ্বর, বিকজ তারা না তাহলে আমি টিকতে পারবো না। সো এই যে তাদেরকে বিভিন্ন ধরনের প্যাট্রোনাইজ করে রাজনীতি একটা চটকদার বিরোধিতা এবং তর্ক বিতর্কের মাধ্যমে দেখানো হচ্ছে যে এনসিপি হচ্ছে সরকারি পার্টি, বিএনপি বা অনেকে আছে বিরোধী দল, এটা আমাদের জন্য ভালো হচ্ছে না। তো আজকের মিটিংয়ের মাধ্যমে আমরা ভালো কিছু আশা করেছিলাম, সেটাও হয় নাই। এখন একটা আনসার্টেন পরিস্থিতির দিকেই বোধ হয় আমাদের রাজনৈতিক এবং দেশের গন্তব্য। নির্বাচন যদি জুন মাসে হয় তাহলে অসুবিধাটা কোথায়? জুন মাসে কেন ইলেকশন হবে? এই জুন মাসে কি সরকারকে আমরা বসার সময় বলে দিয়েছিলাম যে আপনারা জুন পর্যন্ত থাকবেন? সে সময় আলাপ ছিল পরিষ্কার যে এই পরিস্থিতি, যেহেতু আমরা গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে, পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে কোন পার্টি যাবে কোন পার্টি যাবে না, ন্যাশনাল গভর্নমেন্ট হলে বা বিভিন্ন ধরনের, সেই ক্ষেত্রে একটা হয় নাই। যাই হোক, যে সেখানে আমি যদিও ন্যাশনাল গভর্নমেন্টের পক্ষের লোক, আমি বক্তৃতা দিয়েছি, বিবৃতি দিয়েছি, কিন্তু আমি তো জাতীয় স্বার্থে অবশ্যই আমি রেসপেক্ট করে প্রয়োজন আমার অবস্থান থেকে আমি সরে আসবো। তো সেই জায়গা থেকে ইলেকশন আমরা শুরুর দিকে এই গভর্নমেন্টের প্রতি, এবং আমার বক্তব্য দেখবেন সোশ্যাল মিডিয়া এখনো আছে যে আমি পরিষ্কারভাবেই বলছিলাম যে 2 বছরের জন্য জাতীয় ঐক্যমতের সরকার হওয়া দরকার। যদিও তুষার ভাই মাঝখানে একটা বক্তব্য বলেছেন, এটা আমি মনে করি যে এটা তাদের সঠিক দৃষ্টিভঙ্গি না। আরেকজনকে ইনসাল্ট করা বা তাদের ডেডিকেশনকে খাটো করে দেখা যায়। বিপিনুর সকাল এক কথা বলে, বিকেল এক কথা বলে, কেন? ওই হয়তো যে আমরা যখন শুরুর দিকে 2 বছরের ন্যাশনাল মেরুকরণ তৈরি করছি, তাতে সরকারের প্রতি কিছুটা আস্থাহীনতা রাজনৈতিক দলগুলোর তৈরি হয়েছে, যেই কারণেই বিএনপি এখন রোড ম্যাপ চাচ্ছে। যেখানে আপনি দেখেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা অন্য নেতারাও শুরুর দিকে কিন্তু রোড ম্যাপ বা দিন তারিখের কথা বলে নাই, তারা বলেছিল যৌক্তিক সময়, সংস্কারের জন্য আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই। এবং বিএনপি সহ এখন এই 42 দল আমরা যারা যুগপৎ আন্দোলন করেছিলাম, আমাদের সাথেও বিএনপি এই সংস্কার নির্বাচন এগুলো নিয়ে আলাপ আলোচনা করে তারাও বলেছিল যে আমরা এখনই টাইম ফ্রেম বাইদা সরকারকে প্রেসারে না রাখি, একটা যৌক্তিক সময় ইলেকশন দেবে। এখন কেন বিএনপি ডিসেম্বরের মধ্যে টাইম ফ্রেম চাচ্ছে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। এবং আমরাও মনে করি, আমরা বিএনপির সাথে রাজনৈতিক জোটে নেই, কিন্তু আমরা মনে করি যে একটা ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া এখন যদি এই গভর্নমেন্ট কন্টিনিউ করে, সেক্ষেত্রে নানান ধরনের ষড়যন্ত্র বাসা বাঁধতে পারে। মানে কি কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য কি কালকে ফোন করা বা নির্বাচন একটু পিছিয়ে দেওয়া, এরকম কিছু কি? সেটা প্লাস হচ্ছে আমাদের দেশের ইতিহাসে বা এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যখন গঠিত 111-এর গভর্নমেন্টের তিক্ত অভিজ্ঞতা আছে, এবং শেষ পর্যন্ত তারা, যদিও বিএনপি এটা তখন ধরতে পারে না যে বিএনপিকে কি গোহারা হারিয়ে দেখানো হয়েছিল যে নির্বাচনে বিএনপি যে হেরেছে, ওইটা তো একটা ম্যানিপুলেশন ছিল ইলেকশনে, এবং এটা একটা ব্লু প্রিন্ট ছিল ন্যাশনাল ইন্টারন্যাশনাল চক্রান্তের অংশ। এই সামনে ওই ধরনের একটা পরিস্থিতি তো নির্বাচন কেন্দ্রীয় তৈরি হতে পারে, কারণ সরকারের তো বিএনপির সরাসরি লোক নেই, আমার গণ অধিকারের লোক নেই, লোক আছে এনসিপির, আবার তারা মাঠেও আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এখন দেশি বিদেশি জিও পলিটিক্স এবং অভ্যন্তরীণ পলিটিক্স নানান জায়গা থেকে ইলেকশনটা যত দ্রুত হয় তত আমাদের জন্য ভালো। এখন একটা বিষয় এখানে আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে, বারবার বলা হচ্ছে যে সংস্কার সমস্ত কমিশন তাদের প্রস্তাবনাগুলো অলরেডি শেষ করে এনেছে। এখন যে সংস্কার করবেন চাইলে 1 সপ্তাহের মধ্যে সব পার্টিকে ডাকেন,
ইউনূস স্যার যেভাবে আরো 4টা যে জাতীয় ঐক্যমত সংলাপ ডাকলো না, টেবিলে ডাকেন, ইউনূস স্যার বলে দেখ যে এই সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, কোন পার্টি একমত কোন পার্টি একমত না জানান, যে একমত হবে ওইটা ম্যাটার না। সরকারের ম্যান্ডেট আছে যে আমরা তাকে সংস্কার করার জন্য ম্যান্ডেট দিয়েছি, সংস্কার করুক, নির্বাচনটা দিয়ে দিক। তাদের কেন জুন পর্যন্ত যাওয়াই লাগবে, এই আকাঙ্ক্ষাই বা তাদের গুলো এবং ফান্ডামেন্টাল যে সংস্কার, মানে যেটা এবারকার গণ অভ্যুত্থানের প্রধান কথা, যে আপনাকে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটাকে ঠিক করতে হবে, বিলোপ করতে হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে। তার অধীনে নির্বাচন হবে, এটা নিয়ে কোনো উদ্বেগ নাই। মানে এটা নিয়ে কোনো আমি অন্তত নিরুদ্বেগ যে বাংলাদেশে যে একটা ইলেকশন হবে এবং এই যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে, নির্বাচিত সরকার এসে সংস্কারগুলো করবে, এই সরকার হচ্ছে অনির্বাচিত সরকার, এগুলো হচ্ছে এখন আনফর্চুনেটলি দিল্লির ল্যাঙ্গুয়েজ, দিল্লি মানে ভারতীয় সেনা প্রধানের ল্যাঙ্গুয়েজ, এটা বিনা সিক্রির ল্যাঙ্গুয়েজ, এটা ভারতীয় মিডিয়ার ল্যাঙ্গুয়েজ। এটা যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো নেতা তিনি যেই হন তার মুখে আমরা শুনতে পাই, তাহলে আমাদেরকে ভাবতে হয় আর কি, যেটা কি কোইন্সিডেন্স অর ইজ দেয়ার এনি অ্যালাইনমেন্ট, আমরা জানি না, ঠিক আছে। ফলে বাংলাদেশের ট্র্যাক কিন্তু বাংলাদেশ ঠিক করবে, কিন্তু আমাদের দেখতে হবে যে দিল্লি মানে প্রধান ন্যাশনালিস্ট ফোর্স এখানে এখনো পর্যন্ত এবং তার তৃণমূল পর্যন্ত যে নেতাকর্মীরা আছে তারা মানে আসলেই দেশপ্রেমিক এবং আসলেই হচ্ছে এখানে ইন্ডিয়ান আধিপত্যকে মানে না। কিন্তু রাজনীতি তো সবসময় তৃণমূল দ্বারা নির্ধারিত হয় না, অন্যান্য আরও অনেক ব্যাপার থাকে। আরেকটি আশঙ্কা যে 111 এর যে ব্লুপ্রিন্ট না, 111 আমি নুরুল হক নূরের প্রতি আই রেসপেক্ট হিম, এবং তিনি আমাদের এই সময় 18 সাল থেকে যারা তরুণদের যে রাজনীতিতে আসা, সেটাতে তিনি শুরু থেকেই ছিলেন এবং আমরা তার সংগ্রামটা কাছ থেকে দেখেছি এবং আমরা তাকে সমর্থনও করেছি, যখন মনে হয়েছে সমালোচনাও করেছি। কিন্তু আমি তার সাথে দ্বিমত করবো যে এখানে 111 অ্যানালজিটা একেবারেই খাটে না। এখন এই গণ অভ্যুত্থানের পরে অনেক টেনশন থাকতে পারে, আপনার অনেক দ্বিমত থাকতে পারে যে ইলেকশনটা কেন ডিসেম্বরেই দিচ্ছেন না, কেন আপনি ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদেরও বাদানুবাদ থাকবে। কিন্তু 111 ইজ এ ভেরি ডিফারেন্ট থিং। 111 এর সাথে যখন আপনি তুলনা করেন, যখন আপনি এবং সবচেয়ে বেশি বিএনপির মুখ থেকে -2 কথা শোনা যায়, তখন যে বিপদটা হয়, আপনি আসলে আওয়ামী লীগকে ভিক্টিমের মর্যাদা দেন, যে আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে, আওয়ামী লীগের পতন ঘটে নাই, আওয়ামী লীগকে এখান থেকে ষড়যন্ত্রমূলক কায়দায় মাইনাস করা হয়েছে, এখন বিএনপিকে মাইনাস করার চেষ্টা চলছে, -1 হ্যাজ বিন ডান, এখন -2 চলছে, এরকম একটা ব্যাপার এসে দাঁড়ায় এবং সেটাকে 111 বলা হয় বাংলাদেশে। এই জিনিসটা থেকে বিএনপি, আমি গতকালকেও বলেছি একটা জায়গায়, আজকেও বললাম যে এখান থেকে বিএনপিকে সরে আসতে হবে, এই ধরনের চিন্তা প্রণালী থেকে। ইলেকশন বিএনপি চাচ্ছে, ফাইন, কোনো অসুবিধা নেই, একটা রাজনীতি, তারা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত দল, তারা ইলেকশন চাইবে, এটা নিয়ে কোনো আপত্তি নেই। এই সময়ের বা বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে পাশে রেখে বা বিএনপির মতামতকে উপেক্ষা করে আসলে কি ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন বা দেশকে বিএনপির মতামতকে তো উপেক্ষা করা হচ্ছে না, বিএনপিকে ওভার প্রায়োরিটাইজ করা হচ্ছে অনেক ক্ষেত্রে। মানে আপনি দেখবেন সেই শুরু থেকেই ছাত্ররা যে সমস্ত দাবি জানিয়ে এসেছে, এই সংবিধান বাতিল করার ক্ষেত্রে, তারপর জুলাই প্রোক্লেমেশন দেওয়ার ক্ষেত্রে, রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিস কমিটি করতে হবে, নিবন্ধন করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। 5ই অগস্টে ডিসির অফিস, এসপির অফিস, ওসির অফিস, থানা, বিভিন্ন জায়গায়, অ্যাটলিস্ট আমার বিভাগে আমি বলতে পারি যে আমাদের বিএনপির তৃণমূলের ছোটখাটো নেতাকর্মীরা পাহারা দিয়ে রক্ষা করছে। পূজা পার্বণ এগুলোর কথা তো নূর ভাই বললেন না। এখন এই বাস্তবতা হচ্ছে যে আমরা কিন্তু বিএনপি একটি বড় দল, আমাদের ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত নেতাকর্মী আছে, সংগঠন আছে, আমরা এই কাজটা আমরা ডক্টর ইউনূসকে ডে 1 থেকে এই ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন দিয়ে আসছি যাতে তারা সাকসেসফুল হয়। আমরা কিন্তু বারবার বলছি যে এই ইন্টারিম সরকার যদি ফেল করে তাহলে এত রক্তপাত, এত মৃত্যু, এত স্ট্রাগল, এত অত্যাচার সবই বৃথা যাবে। আমরা চাই যে তারা সাকসেসফুল হোক, কিন্তু এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর করতে করতে আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে কোনো ডিপার কনস্পিরেসি থাকলেও থাকতে পারে। এবং আমি আবারও বলেছি, এই যে উপদেষ্টারা আছে, উপদেষ্টা মণ্ডলী যে আছে, এরা সবাই একমত না, এরা সবাই আমার মনে হয় না প্রধান উপদেষ্টার সাথেও একমত। কখন ইলেকশন জনগণ 5 বছর ধরে দেখতে চায়, কোন জনগণ আমাকে কোন জনগণ চায় 5 বছর দেখতে, সেটা আমাকে দেখাক। তাহলে প্রফেসর ইউনূস ইলেকশন করুক, একটা নির্বাচন করতে হবে তো, ইউনূস সাহেব ইলেকশন করে প্রধানমন্ত্রী হোক না, হইরা উনি 5 বছর কেন 15 বছর থাকুক। আমাদের দরকার একটা নির্বাচন ব্যবস্থা, সঠিক নির্বাচন ব্যবস্থা। তো প্রফেসর হবে বোধহয় তুষার ভাই যেটা বলছে যে আমার কথা একটু কম হতাশ হইলে হয়তো আলোচনাটা বিএনপির সাথে ছিল। দেখেন, আন্দোলনটা বৈষম্য বিরোধী লিডিং আমি ছিলাম না, কিন্তু নির্যাতনটা ডিবি কার্যালয়ে কিংবা কোর্টে পুলিশের কাঁধে ভর, এটা আপনারা দেখেছেন তো। কেন আমি হয়েছি, সামনে যদি কোনো পরিস্থিতিতে ভিকটিমটা টপ লেভেল থেকে আগে আমাদের দিকে আসবে, হিটটা আমাদের দিকে আসবে, তুষার ভাইদের মতো লোককে খুঁজবে না।
তার দলের থেকে নাহিদ কিংবা আসিফ কিংবা মাহফুজ, এই যে 3 আইকনিক লিডার, এদেরকে খুঁজতে পারে। সো আমরা বুঝি একটা অস্বাভাবিক পরিস্থিতিটা তৈরি হলে আগে রাজনীতিবিদদের উপর দিয়ে সেটার ঝড়টা যাবে। সেই জায়গা থেকে আমরা চাই না যে এত ব্লাডশেড, এত মানুষের স্যাক্রিফাইস সেটা বৃথা যাক। আমাদের টার্গেট সংস্কার। তুষার ভাই বলেছে দুনিয়াতে কখনোই সব দল এক জায়গায় আসে না, একমত হয় না। সরকার তো আপনার আম্পায়ারের জায়গা আছে, সব দলের মতামতে যেইটুকু এক্সিকিউট করার সরকার করুক। আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে সরকার কিছু জায়গায় প্রেশার দেখ, কিন্তু সংস্কার বাস্তবায়ন করতে আহামরি সময় লাগার এখন কথা না। এখন যা হচ্ছে ওইটা ইচ্ছা করে কালক্ষেপণ করা হচ্ছে শুধু নির্বাচনকে পেছানোর জন্য। শেষ কথা হচ্ছে যে আমরা যেটা বলতে চাই, স্ট্যান্ডিং এর ভিত্তিতে একটা সরকার এবং রাজনীতির পরিবেশ এখানে তৈরি করতে পারি, যারাই ক্ষমতায় থাকুক, যারাই বিরোধী দল থাকুক। বিরোধী দলের কাজ তো এইটা না, খালি সবসময় যারা ক্ষমতায় থাকবে তাদের দোষ ত্রুটি খুঁজে দেশের মধ্যে খালি আন্দোলন সংগ্রাম, দেশকে এগিয়ে নিতে হলে এখন তো আমরা ইংরেজিতে হলো উই আর অন দ্য সেম পেজ। এইখানকার যারা পলিটিক্যাল গ্রুপ সবাই সংস্কারের পক্ষে, একটা নতুন বাংলাদেশের পক্ষে। আমাদের তো এত ডিবেট হওয়ার কথা না, এত বিতর্ক বিভেদ থাকার কথা না। তাহলে কেন হচ্ছে? যেটা তুষার ভাই যেটা বললেন, আপনি সবার বিরুদ্ধে কথা বলেন, হাসিনার বিরুদ্ধে বলেন, সরকারের বিরুদ্ধে বলেন, দিল্লির বিরুদ্ধে বলবেন না। তো দিল্লির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম আমরা, এই মোদী বিরুদ্ধে আন্দোলন, আমাদের কত স্যাক্রিফাইস। আমাদেরকে ওই বয়ান হিসেবে পাবলিকের মাঝে গেলানো হচ্ছে যে এটা দিল্লির ন্যারেটিভ, এখানে ইলেকশন ছাড়া ক্ষমতায় থাকবে, এইটা কার ন্যারেটিভ? এখানে যে পূর্ব তিমুরের মতো এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করার একটা চক্রান্ত হচ্ছে, আরাকান এইদিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে, এইটা এস্টাবলিশমেন্ট করার দায়িত্ব কার? এইখানে কারা দেশের মধ্যে একটা ক্যাওয়াস তৈরি করে কিংবা এজেন্ডা বাস্তবায়ন করার দায়িত্ব কারা নেছে? এগুলো কিন্তু আমাদের খুঁজতে হবে। কাজে আলটিমেটলি দেশ চালায় রাজনীতিবিদরা, অরাজনৈতিক কিংবা সিভিল সোসাইটির লোকেরা। আজকে আমি যদি উইথ ডিউ রেসপেক্ট বলি, যারা গভর্নমেন্টে আছে 2-4 জন ব্যতীত তাদের কন্ট্রিবিউশনটা কি? তারা 1 সপ্তাহ 7 দিন দেখেছেন রাজপথে লড়াই সংগ্রাম করেছে, গণতন্ত্র ভোটের দাবিতে 18-24 নির্বাচন প্রত্যাখ্যান করে একটা শক্ত স্টেটমেন্ট দিয়েছে, দেয় নাই। আন্দোলন করলাম আমরা, রক্ত ঝরাইলাম আমরা, জেলে গেলাম আমরা, পুলিশের পিটুনি খেলাম আমরা, আর এই সমস্ত একটা বয়ান তৈরি করে কিছু লোক এই সরকার গঠন করে তারা মধুচন্দ্রিমা করবে, রাজনীতিবিদ যেটা সমর্থন করবে কখনো। আর এই যে জনগণ, সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন, এটা ম্যানিপুলেট করা যায়। আপনি জানেন কিভাবে টুইটার, ফেসবুক এগুলো ম্যানিপুলেট করা যায়। এখন যারা পাওয়ার আছে, তাদের কমিউনিটি আছে, কানেক্টিভিটি আছে, তারা এগুলো ম্যানিপুলেট করে মানুষকে গ্লানের চেষ্টা করছে। কিন্তু সর্বশেষ কথা এটাই বলি, এগুলো সব বৃথা, এগুলো হাওয়ার মতো উড়ে যাবে। কাজেই সেক্ষেত্রে আমরা যদি সবাই মিলে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারি, ন্যূনতম সংস্কার বাস্তবায়ন করতে পারি এবং একটা রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করতে পারি, সেটা